ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও প্রসার এটার থেকে এশিয়া মহাদেশে উপনিবেশিক শাসনের প্রসার করেছিলাম। তার সেইখানে সেই ভিডিওটা বিরাট বড় হয়ে যাওয়ায় আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। আজকে তোমাদের পার্ট 2 পড়াবো। এই পার্ট 2 এর মধ্যে আমরা পড়াবো দূরপ্রাচ্যের আজকে তোমাদের মানে পড়ানোর বিষয় দূরপ্রাচ্য বলতে বোঝানো হয় দূরপ্রাচ্য এই দূরপ্রাচ্যে এশিয়া মহাদেশ উপনিবেশিক শাসনের প্রসারের ক্ষেত্রে দূরপ্রাচ্যের যে উপনিবেশিক শাসনের প্রসার হয়েছিল সেটা আজকে তোমাদের পড়াবো। দূরপ্রাচ্য বলতে বোঝানো হয় সাধারণত বোঝানো হয় উপনিবেশ মানে তোমার দূরপ্রাচ্য বলতে বোঝানো হয় সেই অঞ্চলটাকে, যে অঞ্চলটা তোমার ওয়েস্টার্ন অর্থাৎ ইউরোপ থেকে অনেকটা দূরে রয়েছে, এই অঞ্চলটাকে বলা হয় দূরপ্রাচ্য। এই অঞ্চলটাকে বলা হয় দূরপ্রাচ্য, অর্থাৎ ইউরোপ থেকে যে অঞ্চলটা বা যে জায়গাটা অনেক দূরে রয়েছে সেটাকে বলা হয় দূরপ্রাচ্য। এখানে সাধারণত দুটি দেশ আমরা দেখতে পাই, অনেকগুলো দেশই রয়েছে। তার আগে আমরা পড়ে দিয়েছি দক্ষিণ পূর্ব এশিয়া পড়ে দিয়েছি। দূরপ্রাচ্য সাধারণত দুটো দেশই প্রধানত রয়েছে, একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে চীন। জাপান এবং চীন এই দুটো দেশে কিভাবে উপনিবেশিক শাসনের প্রসার হয়েছিল সেটা আজকে তোমাদের পড়াবো। আজকে প্রথম দূরপ্রাচ্যে পড়ানো হচ্ছে জাপান। জাপান হচ্ছে একটা ছোট্ট দেশ। এটি প্রায় মাত্র 5টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং এই যে জায়গাটা জাপান, সেটাকে বলা হয় জাপানিজ ভাষায় জাপানকে বলা হয় নিপন। জাপানিজ ভাষায় জাপানের নাম হচ্ছে নিপন কথার অর্থ হলো সূর্য উদয়ের দেশ। এই যে জাপান, সেই জাপান কিন্তু কি করেছে না, বহির্জগৎ থেকে নিজেকে অনেকদিন বিচ্ছিন্ন রেখেছিল। জাপান তার যে সভ্যতা, তার যে সংস্কৃতি নিতে গর্ববোধ করতো এবং তার জন্যই সে বহির্জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছিল। কিন্তু জাপানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং জাপানের যে ভৌগোলিক অবস্থান, সেটার জন্য কিন্তু জাপানের প্রতি বিদেশিদের একটা আকর্ষণ বৃদ্ধি পায়। কারণ জাপানের যা ভৌগোলিক অবস্থান তার জন্য এবং প্রাকৃতিক সম্পদের জন্য, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য জাপানের প্রতি বিদেশিদের একটা লোভ বা আকর্ষণ বৃদ্ধি পায়। আর এই লোভ থেকে তাদের মধ্যে কিছু 19 শতকের মাঝামাঝি সময় থেকে জাপানের এই বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতার অবসান ইউরোপীয়রা ঘটালো। জাপানের প্রথম যে অভিযানটি হয়েছিল সেটি হচ্ছে একজন মার্কিন সেনাপতি, তার নাম হচ্ছে তোমার কমোডর ম্যাথু পেরি। ম্যাথু পেরি তিনি কি করলেন, 1854 খ্রিস্টাব্দের প্রথম তিনি জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কি করে বেরিয়ে পড়লেন? 4000 মার্কিন সৈন্য নিলেন আর 7টি যুদ্ধ জাহাজ নিয়ে তিনি জাপানে প্রবেশ করলেন। বিধ্বংসী একটা সামরিক অভিযানের মতো করে একটা নৌ অভিযান করলেন। 4000 তোমার মার্কিন সৈন্য, ট্রেন্ড একদম প্রশিক্ষিত সৈন্য এবং 7টি যুদ্ধ জাহাজ, এটা নিয়ে যখন জাপানের উদ্দেশ্যে তিনি বেরোলেন এবং জাপানের ইয়োডো বন্দরে 1854 জাপানের ইয়োডো বন্দরে এসে হাজির হলেন। তখন জাপানের সরকার ছিল শোগুন সরকার। এই শোগুন সরকার কি হচ্ছে, জাপানের এই শোগুন সরকার কিন্তু এতগুলো সৈন্য এবং যুদ্ধ জাহাজ দেখে ভীত হয়ে গেল, যার ফলে কি করলো, জাপান কিন্তু
আমেরিকার কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, কমোডর প্যারির কাছে আত্মসমর্পণ করে একটা অপমানজনক সন্ধি কানাগাওয়া সন্ধি স্বাক্ষর করেছে। কানাগাওয়া এই কানাগাওয়া সন্ধি স্বাক্ষর করলো 1854 খ্রিস্টাব্দে। তাহলে সেই স্বাক্ষর করার ফলে কি হলো না, জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে জাপানের শর্তানুসারে শিমোগো এবং হোকোটাডা নামে দুটি বন্দর জাপানের বাণিজ্যের জন্য খুলে দিল। অর্থাৎ জাপানের এই যে দুটো বন্দর তোমার শিমোগা এবং তোমার হোকোডাটা, এই দুটো বন্দর কিন্তু বিখ্যাত বন্দর জাপানের, সেই দুটি বন্দর আমেরিকার বাণিজ্যের জন্য খুলে দেওয়া হলো। এবং আমেরিকা যখন এই যে জোর করে সে দখল করে নিল, সেই পথটা দেখে কি করছে, ইংল্যান্ডও কিন্তু আসছে গিয়ে 1854 খ্রিস্টাব্দে, এবং তারপরে আসছে রাশিয়া 1855 খ্রিস্টাব্দে, তারপরে আসছে হল্যান্ড 1856 খ্রিস্টাব্দে। এবং তারাও কিন্তু জাপানের শগুন সরকারকে ভয় দেখিয়ে এরকম কানাগাওয়া সন্ধির মতন অন্যান্য সন্ধি স্বাক্ষর করে জাপানের বিভিন্ন বন্দরে বাণিজ্য করার অধিকারটা লাভ করে নিচ্ছে। কিন্তু তারা এই যে লাভ করলো, এবং তারা কি করছে, জাপানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বন্দর তারা কি করছে, অতিরাষ্ট্রিক অধিকার, সেই অতিরাষ্ট্রিক অধিকার লাভ করলো। কিন্তু জাপানের যে আধুনিক শিক্ষা এবং আধুনিকরণ ঘটলো, তারপরে জাপানের জনগণ জাগ্রত হলো। জাপানের মানুষ এই বিদেশি শাসকদের, বিদেশি উপনিবেশিক শক্তির মানে যে শোষণ করছে তাদের উপর, তাদের এখান থেকে দখল সম্পদ নিয়ে চলে যাচ্ছে, তাদের উপর চাপ করছে বা এই সমস্ত করছে, তারা সেটা বুঝতে পারলো। এবং যার ফলে শেষ পর্যন্ত কি হলো না, জাপানের যে বিভিন্ন উপনিবেশ শক্তিগুলো তারা জোর করে জাপানের সরকারকে ভয় পাইয়ে সেখানে সন্ধি করে বাণিজ্য করছিল, সেগুলো কিন্তু তোমার আস্তে আস্তে জাপানের আধুনিকরণের ফলে কিন্তু সেইখানকার সরকার ওই সমস্ত দেশের সঙ্গে অতিরাষ্ট্রিক অধিকারের যে চুক্তি এলো সেটা বৈষম্য চুক্তি বাতিল করে দিচ্ছে, এবং ক্রমে জাপান একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে নিজেই আত্মপ্রকাশ করছে। প্রথমে দুর্বল ছিল, তারপরে সে আধুনিক হয়ে শিল্প সমৃদ্ধ হয়ে সে নিজেই আবার এগিয়ে আসছে। এইভাবে জাপানে কিন্তু মানে উপনিবেশিক শক্তিগুলো, অর্থাৎ প্রথমে কিন্তু আমেরিকা, তারপরে ইংল্যান্ড, তারপরে রাশিয়া, তারপরে হল্যান্ড বা হল্যান্ড বলতে নেদারল্যান্ড বলতে পারো, এসেছিল। এবারে আমরা করব দূরপ্রাচ্যের আর একটি অন্যতম আমাদের ভারতবর্ষের প্রতিবেশী, বিশ্বের সব থেকে বেশি সংখ্যক মানুষের বসবাস যে দেশটি, সেটা হচ্ছে চীন। সেই চীন সম্পর্কে আমরা দূরপ্রাচ্যের চীন সম্পর্কে পড়ব। চীনও কিন্তু তোমার বিপুল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। চীন একটা বৃহৎ জনসংখ্যা, বৃহৎ আয়তন, এবং এখানেও কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখানে খনিজ সম্পদ থেকে শুরু করে বনজ সম্পদ থেকে শুরু করে প্রচুর পরিমাণে সম্পদ কিন্তু এখানে রয়েছে। তাহলে এই যে সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদ দেখে বিদেশি যে তোমার ইউরোপীয় বণিক জাতিগুলো, যারা ইউরোপীয়রা বাণিজ্য করে, তারা কিন্তু প্রলুব্ধ হলো, এবং তারা কি 16 শতকে কিন্তু আমরা দেখতে পাবো পর্তুগিজ, এবং 17 শতকে ওলন্দাজ, ইংরেজ, স্পেনীয়রা কিন্তু চীনে বাণিজ্য কুটির স্থাপন করেছিল। তাহলে এই যে ভাবে তারা কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদের জন্য কিন্তু আসে। কিন্তু চীনারা এই সকল ব্রিটিশদের সঙ্গে কিন্তু বাণিজ্যিক চুক্তি সম্পাদন করতে প্রথমে রাজি হয়নি। কেউ কিন্তু রাজি হবে না, কারণ কেউ চায় না তার দেশের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ বিদেশে চলে যায়। তাই কি হচ্ছে, তারা বিভিন্ন রকম বাধা সৃষ্টি করেছিল। চীনারা প্রথম দিকে উপনিবেশিক শক্তিগুলোকে যাতে তাদের এখানে বাণিজ্য করতে না পারে, তারা বাধা সৃষ্টি করেছিল। যেমন তারা একটা অপমানজনক প্রথা করেছিল, কাউটাও প্রথা। প্রথমে তাদেরকে যাদের সম্রাটের কাছে গিয়ে মাথা নত করে কি করতে হবে, পদযুগল চুম্বন করতে হবে। তাহলে এটা একটা অপমানজনক। তাকে তারা কোনো ইউরোপীয় শক্তির সঙ্গে তারা কিন্তু সন্ধি বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে প্রথমে চায়নি। এবং
পরবর্তীকালে শুধুমাত্র একমাত্র ক্যান্টন বন্দরে, ক্যান্টন বলে একটা বন্দর আছে, সেই বন্দরেই কিন্তু ইউরোপীয় বণিকদেরকে বাণিজ্য করার জন্য কুটি স্থাপন করতে হবে, সেখানে তাকে বাণিজ্য করে আবার ফিরে আসতে হতো, এরকম একটা ছিল। আর নির্দিষ্ট সময় বাণিজ্য করতে হতো। এইরকম ভাবে কিন্তু চীনের সরকার বা চীনের যে সম্রাট তিনি চেষ্টা করেছিলেন যে ইউরোপীয় শক্তিদের হাত থেকে তিনি বেঁচে থাকবেন। কিন্তু এখানে কি হচ্ছে, ইউরোপীয় শক্তিগুলো কি করলো, তারা আফিমের একটা ব্যবসা শুরু করলো। আফিম, বিশেষ করে ইংরেজরা, এবং সেই আফিমকে কেন্দ্র করেই কিন্তু চীনে ইউরোপীয়দের প্রবেশ মানে শুরু হয়ে গেল। কিভাবে শুরু হলো, আফিমকে কেন্দ্র করে, আফিম হচ্ছে একটা নেশাগ্রস্ত দ্রব্য, সেই নেশাগ্রস্ত দ্রব্যটা কিন্তু চীনে জনগণ গ্রহণ করতে শুরু করলো, এবং দেখা গেছে 10 জনের মধ্যে 9 জনই আফিমের নেশা আসক্ত হয়েছিল, যার ফলে চীনের উৎপাদন, কাজ করার ক্ষমতা, জনগণের স্বাস্থ্য সব ভেঙে পড়ছে। তারপরে চীন সরকার কিন্তু খুব ক্ষুব্ধ হচ্ছে, এবং এই কারণকে কেন্দ্র করে কি হচ্ছে, 1839 থেকে 42 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজদের সঙ্গে প্রথম কি হচ্ছে, 1839 থেকে 1842 এই সময়কালে কি হচ্ছে না, প্রথম আফিমের যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধে চীনারা কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যার ফলে কি হলো, যার ফলে একটা সন্ধি স্বাক্ষরিত, নানকিং এর সন্ধি 1842 সালে, সেই সন্ধিতে বলা হচ্ছে যে ক্যান্টন সহ 5টি বন্দরে ইউরোপ, বিশেষ করে ইংরেজরা বা ইউরোপীয়রা বাণিজ্য করতে পারবে। এরপরে আমরা দেখবো যে এই আফিমকে কেন্দ্র করে আবার 1856 থেকে 1858 সাল পর্যন্ত আরো একটা যুদ্ধ হয়েছিল এখানেতে। সেই যুদ্ধে কি করছে না, সেই যুদ্ধে ইউরোপীয়রা, বিশেষ করে ইংল্যান্ডের সাফল্যের সঙ্গে সঙ্গে আমেরিকা, ফ্রান্স, নরওয়ে সমস্ত দেশের চীনের সঙ্গে বাণিজ্য করতে চলে আসছে, এবং দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ হচ্ছে। দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধে, সেই যুদ্ধে 1856 থেকে 1858 এই সন্ধিতে দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ হচ্ছে, এবং এই শুধু ইংরেজরা নয়, সঙ্গে ফ্রান্সরা যুক্ত হলো, এবং ফ্রান্সরা যুক্ত হয়ে তারা চীনকে পরাজিত করেছিল, এবং সেই পরাজয় করার পর তারা একটা সন্ধি স্বাক্ষর করছে। সন্ধি শর্ত তিয়ানজিনের সন্ধি, তিয়ানজিন 1858 সালে তিয়ানজিনের সন্ধি। এই সন্ধি স্বাক্ষর করে কি করছে তারা, প্রথমে নানকিং এর সন্ধিতে তারা 5টা বন্দর পেয়েছিল, এবার তারা কি করছে, আর 11টা বন্দরে তারা বাণিজ্য করার অধিকার পেয়ে গেল। আর কি করছে, চীনের বিদেশি দূতাবাস স্থাপন এবং খ্রিস্টান প্রচারের অধিকার তারা পেয়ে গেল। এছাড়া কি করছে, তারা কিন্তু চীনের বিদেশি বণিকরা যাতে চীনা আইনের একটু থেকে মুক্ত থাকে, বিদেশি বণিকরা আছে তারা চীনের আইন অনুযায়ী কিন্তু বিচার ব্যবস্থা দিবে না, এটা থেকে তারা মুক্ত করে দেওয়া হচ্ছিল। আর কি করা হচ্ছে, চীনে যে দূতাবাস আছে সেখানে তারা চীনাদেরকে নিয়োগ করতে পেরেছিল, এবং ভাষা শিক্ষার সুযোগ পেয়ে গেছিল। মানে এই সুযোগগুলোকে চীনে কিন্তু ইংরেজরা আধিপত্য স্থাপন করলো। এরপরে আমরা দেখবো যে যে জাপান ইউরোপীয় শক্তির শোষণে পড়েছিল, সেই জাপান কিন্তু চায়নাকে দখল করা, চীনকে দখল করার ক্ষেত্রে সাম্রাজ্য শক্তি বৃদ্ধি করছে। কি করছে, জাপান কি করছে, তার সাম্রাজ্যের শক্তি সে নিজে গ্রহণ করছে, এবং জাপান কি করছে না, কোরিয়া দখলকে কেন্দ্র করে, কোরিয়া দখলের উদ্দেশ্যে কি করছে না, জাপান 1894 খ্রিস্টাব্দে চীনে প্রবেশ করছে। চীনে তার সাম্রাজ্য নীতি প্রবেশ মানে প্রথম আক্রমণ করছে, সাম্রাজ্য নীতির একটা বহিঃপ্রবেশ ঘটেছে 1498 খ্রিস্টাব্দে। এই সময় আমরা দেখতে পাবো যে জাপান কিন্তু তার সাম্রাজ্য নীতি কোরিয়া দখল করার কেন্দ্র করে করছে। কোরিয়া ছিল চীনের একটা অধীনস্থ বা করদ রাজ্য, ঠিক আছে, সেটা দখল করে নিল, এবং কি হচ্ছে, যখন আক্রমণ করলো তখন চীনের সঙ্গে জাপানের যুদ্ধ পেতে গেল 1894 থেকে 1895। এই সময়কালে প্রথম মানে চীন জাপান যুদ্ধ হয়েছে, চীন এবং জাপান 1894 থেকে 1895 এই সময় চীন জাপান যুদ্ধ হচ্ছে, চীন ভার্সেস জাপান যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে জাপান পরাজিত করছে চীনকে, এবং যার ফল স্বরূপ আমরা দেখতে পাবো যে 1895 সিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হলো, এবং এই সন্ধির ফলে কি করছে,
চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং উপদ্বীপ, ফরমোসা এবং পেস্কাডোরাস। লিয়াওটুং উপদ্বীপ, তারপরে ফরমোসা, পেস্কাডোরাস দ্বীপপুঞ্জ কি করছে, জাপান দখল করে নিচ্ছে। আর এই চীনের কয়েকটি বন্দর জাপান বাণিজ্যের জন্য, চীনের কয়েকটি বন্দর জাপানের বাণিজ্যের জন্য খুলে দেওয়া হচ্ছে, জাপানের বাণিজ্যের জন্য খুলে দেওয়া হচ্ছে। তাহলে 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত শিমোনোসেকি সন্ধির ফলে কিন্তু এটা হচ্ছে। আর কি করছে, এই সন্ধির ফলে কিন্তু কোরিয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলেও জাপান কিন্তু শক্তি দ্বারা ওই কোরিয়াকে খুব তাড়াতাড়ি নিজে দখল করে নিচ্ছে। তবে জাপানও কিন্তু চীনের একটা অংশে প্রবেশ করে গেল। ঠিক আছে, এবার আমরা দেখবো যে জাপানের পরে চীনে একটা রাশিয়ার আক্রমণ অভিযান হচ্ছে, রাশিয়ার আগ্রাসন। চীনে যখন জাপান মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং উপদ্বীপ আছে, সেই উপদ্বীপে যখন জাপান কেড়ে নিচ্ছে চীনের কাছ থেকে, তখন রাশিয়া কিন্তু ক্ষুব্ধ হচ্ছে এবং ওই অঞ্চলটা দখল করার জন্য রাশিয়া কি করছে না প্রতিহত করার জন্য এগিয়ে আসছে। রাশিয়া চীনের উত্তর সীমান্তে অবস্থিত মঙ্গোলিয়া, রাশিয়া চীনের উত্তর দিকে অবস্থিত মঙ্গোলিয়ার আমুর উপত্যকা দখল করে সেখানে একটা বন্দর তৈরি হচ্ছে, ভ্লাদিভস্টক বলে একটা বন্দর স্থাপন করছে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে, জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং উপর দখল করেছে এবং ওই অঞ্চল দখল করার জন্য রাশিয়া কি করছে, ক্ষুব্ধ হচ্ছে এবং রাশিয়া চীনকে প্রতিহত জাপানকে প্রতিহত করার জন্য কি করছে না, চীনের যে উত্তর দিকে যে মঙ্গোলিয়া প্রদেশ রয়েছে, উত্তর দিকে উত্তর সীমান্ত মঙ্গোলিয়া, সে মঙ্গোলিয়া আমুর উপত্যকা দখল করছে এবং সেখানে একটা বন্দর তৈরি করছে, ভ্লাদিভস্টক বন্দর। এরপর রাশিয়া চীনের কি করছে না, পোর্ট আর্থা, রাশিয়া চীনের লিয়াওটুং এর কাছে একটা পোর্ট আর্থা বলে একটা জায়গা আছে, বন্দর আছে, সেটাও সে দখল করে নিচ্ছে। তাহলে এইভাবে দখল করে নিল এবং রাশিয়া দখল করে নেওয়ার পর সে কি করছে না, এটাকে রেলপথ দ্বারা সংযুক্ত করছে, রেলপথ দ্বারা সংযুক্ত করে নিচ্ছে। ভ্লাদিভস্টককে কি করছে, সেন্ট পিটার্সবার্গ, যা রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গ, সেখান থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত একটা রেলপথ, অর্থাৎ এটা হলো সেন্ট পিটার্সবার্গ, এখান থেকে একটা রেলপথ চলে আসছে ভ্লাদিভস্টক এখান পর্যন্ত। তাহলে এটা দখল করল। আর কি করছে না, তোমার ওই কি করছে না, পোর্ট আর্থার বন্দরকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, পৃথিবীর দীর্ঘতম রেলপথ, যার নাম তোমরা শুনেছ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, সেই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের দ্বারা কি হচ্ছে, পোর্ট আর্থার বন্দরকে যুক্ত করে নিচ্ছে। এইভাবে রাশিয়াও কিন্তু চীনের বিভিন্ন অঞ্চলকে তার জায়গায় দখল করে নিল। এবার চীনকে কিন্তু খণ্ড খণ্ড করে নিচ্ছে, এভাবে খণ্ড হয়েছে। এবার চীনের ওপর এই চীনের যে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে কি হয়েছে, রুশ এবং জাপানের যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে তা নিয়ে কিন্তু ইউরোপীয় শক্তিগুলো নতুন করে আমার ভাবনা শুরু করলো যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা তো ওখানে আরেক প্রতিস্থাপন করতে চাই, কিন্তু রাশিয়া আর জাপান যদি নিজেরাই যদি চীনের বিভিন্ন জায়গা দখল করে নেয় তাহলে আমাদের কি পাবো আমরা। তার জন্য জার্মানি কি করছে, জার্মানি কি হচ্ছে, কিয়াচাও বন্দর দখল করার পর সে শান্টুং প্রদেশে নিজে আধিপত্য বিস্তার করছে। এই জন্য জার্মানি কি করছে না, জাপান একটা জায়গায় কিয়াওচাও সেই বন্দরের দখল করলো, তারপরে সে শান্টুং বলে একটা জায়গা আছে, শান্টুংটা দখল করে নিচ্ছে। তাহলে এইভাবে সে দখল করে নিল। এরপর আমরা দেখতে পাবো ইংল্যান্ড ইয়াংসি নদী রয়েছে, ইয়াংসি নদী উপত্যকায় সে তার কর্তৃত্ব স্থাপন করেছে। আবার ফ্রান্স কি করছে, চীনের উপর আধিপত্য স্থাপন করার জন্য সে ইন্দোচীন, যে ইন্দোচীনটা ছিল একটা করদার্থ, সেখান থেকে সে কি করছে, রেলপথ দ্বারা সংযুক্ত করছে যাতে সে খুব দ্রুত চীনে প্রবেশ করতে পারে এবং তার সৈন্য করতে পারে। তাহলে এইভাবে করলো। এবার এইভাবে করে যখন রাশিয়া, জার্মানি, ফ্রান্স, তারপরে জাপান, তারপরে তোমার ইংল্যান্ড, এরা যখন নিজেরা যখন চীনের বিভিন্ন স্থান দখল করে নিচ্ছে, তখন আমেরিকা যুক্তরাষ্ট্র ভাবছে যে আমি চীনের হয়তো আর বাণিজ্য করার সুযোগই পাবো না। তখন আমেরিকার কাছে অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক শক্তি, তাই কি করছে, মার্কিন একজন পররাষ্ট্র সচিব জন
স্যার জন হে। এটা কিন্তু মনে রাখবে, শুনবে, মার্কিন পররাষ্ট্র সচিব। মার্কিন পররাষ্ট্র সচিব সে কি করছে? মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে। জন হে, জন হে সে 1899 খ্রিস্টাব্দে কি করছে না, সে মুক্তদ্বার নীতি ঘোষণা করছে। মুক্তদ্বার নীতি অর্থাৎ ওপেন ডোর পলিসি। মুক্তদ্বার বা ওপেন ডোর পলিসি ঘোষণা করছে। ওপেন ডোর পলিসি যেখানে বললো যে চীনে কোনো মানে বিদেশি শক্তি যে সমস্ত জায়গা দখল করেছে সেখানে সমস্ত যে কোনো ইউরোপীয় শক্তি, যে কোনো শক্তি প্রবেশ করতে পারে। কারণ যদি না করে তাহলে সবাই যখন দখল করে রেখে দিয়েছে, চীনা আমেরিকার জায়গায় থাকবে না। এইভাবে করে চীনের ওপর বিভিন্ন শক্তিগুলো নিজেদের আধিপত্য স্থাপন করেছে এবং চীনকে খণ্ড খণ্ড করে একটা যেমন তরমুজ হয়, সে তরমুজকে আমরা কি করি, একটা তরমুজ আছে বড় তরমুজ, তরমুজটাকে কেটে 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 খণ্ড খণ্ড করে খাই। চীনটাকে কিন্তু বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলো খণ্ড খণ্ড করে খেয়েছিল। এই জন্য ঐতিহাসিক ভিনাকের মতো ভিনাক বলছেন বিদেশি উপনিবেশিক শক্তিগুলো চীন তরমুজকে অর্থাৎ চাইনিজ মিলনকে কি করেছে, খণ্ড খণ্ড করে নিজেদের অধিকারে নিয়ে এসেছে। তো এইভাবে করে আমরা দেখলাম যে চীনের বিভিন্ন যে জায়গা, সে জায়গাগুলোকে কিন্তু বিভিন্ন শক্তি দখল করে নিয়েছে। এটাকে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার নীতি, তিনি এই নীতিটাকে বলছেন যে অদৃশ্য সাম্রাজ্যবাদ, ইনভিজিবল তোমার ইম্পেরিয়ালিজম বলে তিনি এটাকে ঘোষণা করছেন। তার মতে এটা হচ্ছে ঘোষণা। এবার আমরা দেখতে পাচ্ছি যে এরপরেও কিন্তু জাপান আরো ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। যখন দেখবো আমরা চীনে বিভিন্ন শক্তির, বিদেশি শক্তিগুলোর শোষণের ফলে, দমনের ফলে, সেখানে সম্পদ লুট করে নেওয়ার ফলে চীনের জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠছে এবং চীনের জনগণ 1900 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ করেছিল। 1900 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ করেছিল, বক্সার বিদ্রোহ। এই বক্সার বিদ্রোহ করার সময় মাঞ্চুরিয়া তো দখল করেছে রাশিয়া, তোমরা জানো। রাশিয়া কি করছে, সে ঘোষণা করছে যে মাঞ্চুরিয়াতে তার হয়তো যে রেলপথ রয়েছে সে রেলপথটাকে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অজুহাত দেখিয়ে সে কি করছে, মাঞ্চুরিয়াতে সৈন্য পাঠিয়ে দিচ্ছে। সে সৈন্য পাঠিয়ে দিয়ে পুরো মাঞ্চুরিয়া দখল করে নিল। সে কি বলছে যে আমি তো মাঞ্চুরিয়া দখল করেছি, আমার রেলপথ রয়েছে, সে রেলপথে ক্ষতিগ্রস্ত হতে পারে, রেলপথ দখল হয়ে যেতে পারে বা রেলপথ ভেঙে ফেলে দিতে পারে। এই অজুহাত দেখিয়ে সে কি করছে, চীনের এই মাঞ্চুরিয়া অঞ্চলে সে সেনাদল পাঠালো এবং সেনাদল এসে খুব সহজেই মাঞ্চুরিয়াকে পুরো দখল করে নিল। ফলে কি হচ্ছে, রাশিয়ার সঙ্গে জাপানের একটা কি হলো, মনোমালিন্যের অভাব দেখা যায়, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং চীনের মধ্যে 1904 থেকে 1905 খ্রিস্টাব্দে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধে রাশিয়া বৃহৎ একটা দেশ জাপানের মতো ছোট একটা দেশের কাছে পরাজিত হয়ে সে কি করছে, 1905 খ্রিস্টাব্দে কি করছে, পোর্ট মাউথের সঙ্গে স্বাক্ষর করছে। এর দ্বারা কি করছে, জাপান লিয়াও টুং উপদ্বীপ ফিরে পাচ্ছে। অর্থাৎ লিয়াও টুং উপদ্বীপটা যেটা তোমার রাশিয়া দখল করে নিয়েছিল, সেই জায়গাটা সে কিন্তু ফিরে পেয়ে গেল। আর কি হলো, এইভাবে কিন্তু সে পেয়ে গেছে। এছাড়া আমাদের 1911 সাল, এই 1911 সালে কি করছে, সমগ্র কোরিয়া জাপানকে দখল করে নিচ্ছে। সমগ্র কোরিয়াটাকে জাপান দখল করে নিচ্ছে। এছাড়া যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত, সেই সময় জাপান কি করেছিল না, জার্মান একটা উপনিবেশ ছিল চীনে, সেটার নাম হচ্ছে সান্টুং। তোমার নাম জানো, সান্টুং। সেই সান্টুংটাকে জাপান দখল করেছে 1911 খ্রিস্টাব্দে, তোমার দখল করে নিচ্ছে এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়, যার ফলে কি হলো, দখল করে নিল এবং এর উপর ফলে তার ফলস্বরূপ জাপান কিন্তু চীনের ওপর 21 দফা একটা দাবি ঘোষণা করেছে 1915 সালে। এইভাবে সমগ্র চীনের অধিকাংশ চীন বিভিন্ন উপনিবেশিক শক্তিগুলোর বিভিন্ন দাবি মেনে 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 সুযোগ সুবিধা দিতে জাপানকে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে জাপান, চীন কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তাহলে এই যে আমরা আজকে পড়ালাম দূরপ্রাচ্য, তোমরা ভালো মনে রাখবে দূরপ্রাচ্য। এই দূরপ্রাচ্যটা তোমরা দুটো দেশ আছে, একটা জাপান একটা চীন, এই দুটো পড়লে আমাদের এশিয়া মহাদেশের উপনিবেশিক শাসনের প্রথাটা কমপ্লিট হলো। এরপরে আমরা আমাদের যেটা টপিক এটা পড়াবো, তোমরা সুন্দর করে এটা পড়ে নেবে, ভালো করে বুঝবে আর শর্ট কোশ্চেনও করে নেবে। সাধারণত বিশেষ করে
কখন কার সঙ্গে কোন যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম সন্ধি। ঠিক আছে, যেমন হলো 1904 থেকে 1905 সালে হলো রুশ জাপান যুদ্ধ, সেই জাপান যুদ্ধে পরাজিত হলো রাশিয়া এবং সন্ধি স্বাক্ষর হল পোর্ট মাউন্টের সন্ধি 1905, এরকম করে পড়বে। এখানে তোমরা পড়বে যে রাশিয়া কোরিয়াকে স্বাধীনভাবে দখল করেছিল 1911 সালে, জাপান দখল করে নিয়েছিল। আবার 21 শতাব্দী কে কার উপর চাপিয়েছিল, 1915 খ্রিস্টাব্দে জাপান চীনের উপর চাপিয়েছিল। এরকম পড়ে তোমরা ছোট 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 নোটগুলো লিখবে, নোটগুলো করে নেবে সুন্দর করে, কারণ স্কুল এখনো প্রায়, আজকে হলো 5 তারিখ, ওদিকে 5 মানে এখনো 35 ডেজ পরে স্কুল খুলবে। এবং যত চাপা আমরা এগিয়ে থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।